গঙ্গা একটি বাড়িতে রুটি বানানোর কাজ করত। ওই বাড়িতে ওর সঙ্গে কাজ করার জন্য সুমনা নামের আরেকজন মহিলাও এসেছিল। ওই বাড়ির সব সদস্যরাই গঙ্গার তৈরি খাবারের প্রশংসা করত। সবাই গঙ্গার হাতের খাবার খেতে পছন্দ করত। গঙ্গা জানত যে কে কিরকম স্বাদের খাবার খাবে, তাই সে সবার হিসেব মতোই বানাত। গঙ্গা, সব খাবার বানিয়ে নিয়েছ? অতিথিরা এলো বলে। হ্যাঁ মেম সাহেব, সব খাবার তৈরি হয়ে গেছে, এক্ষুনি টেবিলে নিয়ে আসছি। সুমনা, দাঁড়িয়ে না থেকে গঙ্গাকে ভালো করে লক্ষ্য করো কিভাবে খাবার বানায়, নালে শিখবি কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝে নিয়েছি মেম সাহেব। কাজে আসার প্রথম দিন থেকেই সুমনা গঙ্গাকে হিংসে করত, তাই মেম সাহেব গঙ্গার প্রশংসা করলেই তার খুব হিংসে হতো। যখনই দেখি তখনই শুধু গঙ্গা আর গঙ্গা, আমি ওর থেকেও ভালো খাবার বানাতে পারি। গঙ্গার পরিবার খুবই গরিব ছিল, তাই তাকে অন্যের বাড়িতে কাজ করে উপার্জন করতে হতো। কিন্তু তার মাতাল স্বামী মোহন রোজ রাতে মদ খেয়ে এসে তাকে মারধর করত। এই টাকাটা তো আমি মুন্নির স্কুলের জুতো কেনার জন্য রেখেছি, ওর জুতোটা একদম ফেটে গেছে, এই টাকাটা নিও না। আমি যেগুলো জমিয়েছি, আমি যে ওকে জুতো কিনে দেব বলে কথা দিয়েছি। মোহন গঙ্গার হাত থেকে টাকা ছিনিয়ে নিল, আর গঙ্গা কাঁদতে কাঁদতে কাজে চলে গেল। আজ গঙ্গার মন ভালো ছিল না, তাই সে খাবার বানালেও কাজে ভালো করে মন বসাতে পারছিল না। সে উদাস ছিল, তাই সুমনাকে বলল, সুমনা, পায়েসে চিনি দিয়ে দাও, আমি আটা মাখছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই তো আসল সুযোগ গঙ্গাকে ফাঁসানোর। তাড়াতাড়ি চিনির বদলে নুন দিয়ে দিই। সুমনা পায়েসে নুন দিয়ে ফেলে, তাই সবাই যখন পায়েস খাচ্ছিল তখন তাদের জিভ নুনে পুড়ে যায়। মেম সাহেবের সমস্ত রাগ গঙ্গার উপর গিয়ে পড়ে। ছি গঙ্গা, তোমার জন্য অতিথিদের সামনে আমাকে অপমানিত হতে হলো। সবাই আমাদের ব্যাপারে কি ভাববে, যে একটা ভালো রাঁধুনিও জোটাতে পারেনি। আর এমনিতেও আমি লক্ষ্য করছি গঙ্গা, তোমার মধ্যে আগের ব্যাপারটা আর নেই। এখন শুধু তুমি দায় সারা কাজ করো। তাই বলছি যে তুমি তোমার হিসাবটা করে নাও। আর সুমনাও এখন তোমার থেকে ভালো খাবার বানায়। আর এমনিতেও দুটো রাঁধুনি রাখার মতো আমার টাকা নেই গো। তাই বলছি তুমি অন্য জায়গায় কাজ দেখে নাও। মেম সাহেব, আমি তো নুন দেইনি, আমি তো সুমনাকে বলেছিলাম চিনিটা দিয়ে দিতে। হ্যাঁ, কি গো গঙ্গা দিদি, তুমি এত মিথ্যে কথা বলো নাকি? তুমি তো ভালো করেই জানো যে এই বাড়ির রান্নায় নুন আর খাবারে চিনি তো একমাত্র তুমিই দাও। কারণ মেম সাহেব তো আমায় পরিষ্কার বারণ করেছেন যে যতদিন না পর্যন্ত আমি রান্না শিখি ততদিন খাবারে নুন আর চিনি যেন আমি না দিই। মেম সাহেব, আপনি গঙ্গাকে দিয়েই কাজ করান, আমি বরং যাই। না সুমনা, তোমাকে কোথাও যেতে হবে না। নাও গঙ্গা, এই মাসের মায়না নাও আর যাও। সুমনা চালাকি করে গঙ্গাকে কাজ থেকে বার করে দিল, আর গঙ্গা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে গঙ্গা দেখল যে মোহন মাটিতে শুয়ে আছে, আর মুন্নি বাবা বাবা বলে ডাকছে। মা, দেখো না, বাবা হঠাৎ করে পড়ে গেছে, কথা বলছে না। হে ভগবান, এ কি হয়ে গেল? দাঁড়াও, আমি পাশের ক্লিনিকের ডাক্তারকে ডেকে নিয়ে আসি। গঙ্গা বাড়ির পাশের ক্লিনিকের ডাক্তারকে ডেকে আনলো। ওই ডাক্তারেরই পরামর্শে গঙ্গা মোহনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেল। অতিরিক্ত মদ্যপানের ফলে মোহনের লিভারে ইনফেকশন হয়ে গিয়েছিল, তাই গঙ্গার জমানো সমস্ত টাকা মোহনের চিকিৎসার পিছনে খরচ হয়ে গেল। মোহন খুব লজ্জিত ছিল, আর গঙ্গার চাকরিটা চলে গেছে জানতে পেরে সে খুব দুঃখ পেল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মোহন সম্পূর্ণ বেড রেস্টে ছিল, তাই গঙ্গাকেই সংসারের খরচ চালানোর জন্য উপার্জন করতে হতো। কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে, কারণ ও যে কোথাও কাজ পাচ্ছিল না। অনেক জায়গায় কথা বললাম, কিন্তু কোথাও যে রুটি বানানোর কাজটা পেলাম না রে। এখন কিভাবে যে সংসার চালাবো কিছুই যে বুঝতে পারছি না। মা, আমার খিদে পেয়েছে, আমি ম্যাগি খাবো। আরে, আজ তোর ম্যাগির কথা কিভাবে মনে পড়ল? আমার বান্ধবী পিঙ্কিও ম্যাগি খেয়েছে, তাই আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, ম্যাগি কিনে আন, আমি বানিয়ে দেব। মুন্নি দোকান থেকে ম্যাগির প্যাকেট কিনে আনলো। গঙ্গা মুন্নির জন্য ম্যাগি বানাচ্ছিল। মা জানো, এই ম্যাগিতে না সবজি, পনির আরো কত কিছু দিয়ে পিঙ্কি খায়। ঠিক আছে, আমি সবজি দিয়ে তোকে অন্য আরেকদিন বানিয়ে দেব, কেমন? মা, এই দেখো ম্যাগির প্যাকেটে কি লেখা আছে, ম্যাগি দিয়ে নতুন খাবার বানাও আর 10,000 টাকা পুরস্কার পাও। মা, তুমি ওই প্রতিযোগিতায় অংশ নাও। কি? দেখা তো একটু। গঙ্গা খুব সুস্বাদু খাবার বানাতে পারত, তাই সে এই প্রতিযোগিতাটি জিততে চেয়েছিল। গঙ্গা ম্যাগি দিয়ে পকোড়া বানালো, আর যেটি মুন্নির খুব পছন্দ হয়েছিল। শোনো, তোমাকে তো ডাক্তার তেলে ভাজা খেতে বারণ করেছে, তাই তুমি এক টুকরোই খাও। যখন তোমার শরীর ভালো হয়ে যাবে তখন না হয় খেও। মা দেখবে,
তুমি নিশ্চয়ই এই প্রতিযোগিতায় জিতবে। গঙ্গা সেখানে পৌঁছে গেল যেখানে ম্যাগি দিয়ে বানানো খাবারের প্রতিযোগিতা চলছিল। সবাই গঙ্গার বানানো ম্যাগির পকোড়ার খুব প্রশংসা করলো, আর গঙ্গা পুরস্কার হিসেবে 10,000 টাকা পেয়ে গেল। গঙ্গা ওই টাকা দিয়ে ম্যাগির পকোড়ার একটি দোকান খুলে ফেললো, আর তার উপার্জনের একটি রাস্তা খুলে গেল। তার দোকানে খদ্দেরদের ভিড় লেগেই থাকতো। খদ্দেররা এই ম্যাগির পকোড়া খেতে খুব পছন্দ করত। ধীরে ধীরে গঙ্গার ম্যাগির পকোড়ার দোকান ভালোভাবেই চলতে লাগলো। মোহনের শরীরও সুস্থ হয়ে উঠল, আর সে মদ্যপান করা ছেড়ে দিল। এখন সেও গঙ্গাকে ম্যাগির পকোড়া বানাতে সাহায্য করতে লাগলো। একদিন ওর দোকানে ওই মেম সাহেব এলো, যার বাড়িতে সে রুটি বানানোর কাজ করত। আমি তো আবার তোমায় কাজে ডাকতে এসেছিলাম গঙ্গা, কিন্তু আজ তোমার উন্নতি দেখে আমি খুব খুশি গঙ্গা। তুমি আমায় ক্ষমা করে দাও গঙ্গা। সুমনা খুব পাজি ছিল। সে আমার ঘর থেকে অনেকগুলো ক্যাশ টাকার গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ ওকে ধরে ফেলে। আর ও আমাকে এও বলে যে ওই তোমাকে কাজ থেকে ষড়যন্ত্র করে তাড়িয়েছিল। কোনো ব্যাপার না মেম সাহেব, আপনি যে অনেক বড় লোকসানের হাত থেকে বেঁচে গেছেন এটাই অনেক। কিন্তু এরপর থেকে যখন আপনি কাউকে কাজে রাখবেন একটু দেখে শুনে নেবেন, কারণ সবাই তো আর গঙ্গার মতো হয় না। এরপর মেম সাহেব অনুতপ্ত হয়ে সেখান থেকে চলে গেল। গঙ্গা তার ছোট্ট পৃথিবীটা নিয়ে বেশ খুশিই ছিল। গঙ্গার মোহন ঠেলাগাড়ি করে ম্যাগির পকোড়া বানিয়ে যখন ভালো টাকা উপার্জন করলো, তখন তারা একটি দোকান ভাড়ায় নিয়ে নিল, যেখানে তারা ম্যাগির পকোড়ার সাথে সাথে অন্যান্য পকোড়া আর চা বিক্রি করতে লাগলো। হরিহর নিজের পরিবারের সাথে জঙ্গলের পাশে একটা ছোট্ট ঘরে বাস করত। সে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে শহরে গিয়ে বিক্রি করত। এটাই ওর রোজগার ছিল। একদিন ওর স্ত্রী উষা বলল, কি গো, সারা জীবন কি কাঠ বিক্রি করেই চলবে? ভাত ডাল তো জুটছে, এতেই চলবে। এইভাবেই কিছুদিন চলে যাওয়ার পর একদিন হঠাৎই ওই জঙ্গলে ভয়ানক আগুন লেগে যায়। আগুন এত ভয়ানক ছিল যে আশেপাশের সমস্ত গ্রামই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলো, আর সব জিনিস পুড়ে ছাই হয়ে গেল। এখন কি হবে আমাদের? সব জমানো পয়সা যে পুড়ে ছাই হয়ে গেল। জঙ্গল যে পুড়ে ছাই, এবার কাঠ কোথা থেকে পাবো? পরের দিন ওরা ঘর পরিষ্কার করলো। ঘর বলতে শুধু ইটই ছিল যেখানে ওরা থাকতে লাগলো। তখনই ওর বড় জামাই বাড়িতে এসে বলল, শ্বশুরমশাই, টাকা বাঁচলো নাকি সেটাও পুড়ে গেছে? দেখুন, আপনাকে যে টাকাটা ধার দিয়েছিলাম সেটা আমিও ধারে নিয়েছিলাম। এবার আমি সেই টাকা কোথা থেকে দেবো? না বাবা, কিছু বাঁচেনি, আমার কাছে টাকা নেই। ওদের কাছে আর কিছুই বেঁচে ছিল না, আর ওদের সবারই খুব খিদেও পেয়েছিল। তখনই হরিহরের মেয়ে সীমার নজর বাড়িতে থাকা একটা আম গাছের উপর পড়ল। ও তাড়াতাড়ি গিয়ে কিছু কাঁচা আম পেড়ে নিয়ে আসে, আর কেটে নুন মাখিয়ে সবাইকে খেতে দেয়। বা দিদি, এটা তো খুব সুস্বাদু। হ্যাঁ সত্যি রে মা, তাই তো। হ্যাঁ, কিন্তু এর স্বাদ আরো বেশি বেড়ে যেতে পারে যদি মশলা মাখিয়ে আমরা বিক্রি করতে পারি। কি মশলা রে মা? আরে ওই মশলা, ধনে, জিরে, লঙ্কা, রসুন বাটা, আরো কিছু বিশেষ মশলা ওতে যোগ করে আমরা এটা বিক্রি করতে পারি। কিন্তু জিনিসপত্রের জন্য টাকা কোথা থেকে আসবে? তখন বিমলা আঁচলে বাঁধা 200 টাকার নোট বার করে দিয়ে বলল, এটাই শেষ সম্বল গো, যেটা তুমি কালকে আমাকে দিয়েছিলে। শাড়ির আঁচলে বাঁধা ছিল তো, তাই বেঁচে গেছে। যদি সীমার ব্যবসাটা দাঁড়িয়ে যায় তাহলে এই টাকা আবার ফিরে আসবে। এরপর সীমা অন্য গ্রামে গিয়ে প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস কিনে নিয়ে এলো। এরপর কাঁচা আম কেটে মশলা মাখিয়ে সবাইকে দিল। হরিহর বলল, বাহ মা, এটা তো খুব সুস্বাদু। আমি এক্ষুনি গাছ থেকে আম পেড়ে আনছি, তারপর মশলা মাখিয়ে আমরা এগুলো বাজারে বিক্রি করতে যাব। এরপর হরিহর গাছ থেকে অনেক আম পেড়ে সীমাকে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে গেল। কাঁচা মশলা আম, 10 টাকায় কাঁচা মশলা আম, কে নেবে? 10 টাকায় কাঁচা মশলা আম। এই খেয়ে যান সুস্বাদু কাঁচা মশলা আম, একবার খেলে বারবার খাবেন কাঁচা মশলা আম। ওদের আম আর কাঁচা মশলার গন্ধে কাস্টমাররা ওদের দোকানে এলো, আর সমস্ত কাঁচা আম খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল, এবং ওরা বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো, তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে? এই বিমলা, দেখো আমাদের সব আম বিক্রি হয়ে গেছে, দেখো কত টাকা। টাকা দেখে সবাই খুব খুশি হয়। আর পরের দিন হরিহর আবার অনেক কাঁচা আম পেড়ে নিয়ে বিক্রির জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হলো। হরিহর যখন বাজারে গিয়ে কাঁচা আম বিক্রি করছিল, অন্যদিকে সীমা তখন অন্য গ্রামে গিয়ে কাঁচা আম বিক্রি করছিল। ওদের ভালোই উপার্জন হতে লাগলো। এরপর সীমা কাঁচা আমের সাথে আম পাঁপড় বানিয়েও বিক্রি করতে লাগলো, যাতে ওর উপার্জন আরও বেড়ে গেল।
বাবা এই নাও টাকা, জামাইবাবুর টাকাটা ফেরত দিয়ে দাও। আর বাবা কদিনের মধ্যেই আমি একটা বড় দোকান খুলতে চলেছি। তখনই ওদের দরজায় একটি ছেলে এলো। আচ্ছা, মশলা মাখানো কাঁচা আম বিক্রি করছিলেন যিনি, তার বাড়ি কি এটা? হ্যাঁ বলুন, আমি কাঁচা আম বিক্রি করি। দেখুন, আমার এখানে প্যাকিংয়ের কাজ হয়। আমি জিনিসপত্র কিনে সেগুলোকে বিক্রি করি প্যাকিং করে। তাই আমার 200 আম পাঁপড় আর ওই 100 মতো মশলার প্যাকেট চাই। হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন। তাহলে কবে আসবো নিতে? 10 দিন লাগবে। 10 দিনের মধ্যে সীমা কাঁচা আমের মশলা আর 200 প্যাকেট আম পাঁপড় বানিয়ে দিয়ে দিল। আর অমিত ওগুলো বাজারে বিক্রি করলে ওরও খুব প্রফিট হয়। আর তাই সে সীমাকে আরও অর্ডার দিল। আর এইভাবেই সীমা আর অমিত নিজেদের কাজ করে অনেক টাকা উপার্জন করতে লাগলো। আর একদিন, আমি জানি সীমা, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, কিন্তু সীমা আমি তোমায় অনেক ভালোবাসি আর আমি তোমায় বিয়ে করতে চাই। আর আমি চাই তোমার জীবনের সব কষ্ট মুছে দিতে। বিয়ে করবে আমায়? এই শুনে সীমা ঝটপট হ্যাঁ বলে দিল। আর ওরা দুজনে বিয়ে করে নিল। Thanks for watching.